আসসালামু আলাইকুম। নাবাটি কলের উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের উপর নির্মিত আমাদের ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালের নতুন এই পর্বে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে অ্যালগরিদম। অ্যালগরিদম কি এবং অ্যালগরিদম কিভাবে লিখতে হয় সেই বিষয়টা নিয়ে আজকে আমাদের এই ভিডিওতে আলোচনা করা হবে। তা আসলে প্রথমেই জেনে নিই অ্যালগরিদম জিনিসটা আসলে কি। অ্যালগরিদম শব্দটা মূলত একজন মুসলিম গণিতবিদ যার নাম হচ্ছে আল খারিজমি, ওনার নাম থেকে এসেছে। আর অ্যালগরিদম শব্দের যে অর্থ সেটা হচ্ছে ধাপে ধাপে সমস্যার সমাধান করার জন্য আহ, আহ, মানে হচ্ছে একটা সমস্যাকে আমরা কিভাবে সমাধান করব তাকে ধাপে ধাপে লেখা, এটাকে মূলত অ্যালগরিদম বলা হয়ে থাকে। তোমরা নিশ্চয়ই অ্যালগরিদম শব্দটা অনেক জায়গায় শুনেছো, যেমন ফেসবুক অনেক সময় তাদের নতুন অ্যালগরিদম আপডেট নিয়ে আসে। আমরা যখন গুগলে কোনো কিছু সার্চ করি, সার্চ করার পরে কিভাবে আমরা যেটা সার্চ করছি ঠিক সেটাই আসে, এটার জন্য কিন্তু গুগল অনেক ধরনের অ্যালগরিদম ইউজ করে। যে একটা জিনিস সার্চ করার পরে কিভাবে কোনটার সাথে কি মিললে আমাকে কি দেখাবে, ঠিক আছে, এর জন্য কিন্তু গুগলের অনেক অ্যালগরিদম আছে। অর্থাৎ কখন কি করতে হবে এই জিনিসগুলোই লেখা থাকে অ্যালগরিদমের মধ্যে, ঠিক আছে। তো অ্যালগরিদম লিখতে গেলে আমাদের টোটাল 4টা শর্তকে ফলো করতে হবে। এর মধ্যে প্রথম যে শর্ত, এটা হচ্ছে এটা সহজবোধ্য হতে হবে। অ্যালগরিদম লিখাই হয় একজন প্রোগ্রামার যেন এটা দেখে বুঝতে পারে যে সমস্যাটাকে আমরা কিভাবে সমাধান করব, তাই অবশ্যই এটাকে সহজবোধ্য হতে হবে। তারপর আরেকটা বিষয় হচ্ছে স্পষ্ট থাকতে হবে, মানে আমি কি বোঝাতে চাচ্ছি সেটা স্পষ্ট হতে হবে। এমন কোনো লেখা বা এমন কোনো স্টেপ থাকা যাবে না যেটা কনফিউশন তৈরি করছে। একজন প্রোগ্রামার পড়ে সে বুঝতে পারছে না আসলে কিভাবে সমস্যাটা সমাধান করবে, তাহলে সেটা অ্যালগরিদম মানে একটা ভালো অ্যালগরিদমের কাতারে সেটা পড়বে না। 3 নম্বরে যেটা, সেটা হচ্ছে এই সসীম সংখ্যক ধাপ হতে হবে। সসীম সংখ্যক, আমার লেখা খুবই ছোট এবং বাজে হচ্ছে, তোমরা কিছু মনে করো না। সসীম সংখ্যক ধাপ মানে হচ্ছে লিমিটেড স্টেপ থাকতে হবে। এমন কিছু না যে মানে তুমি একটা সমস্যার সমাধান করতে বসেছো, কিন্তু সমস্যাটা যদি সমাধান না করে শুধু বলতেই থাকো যেটা জীবনে কোনোদিন শেষই হচ্ছে না, তাহলে এটা কিন্তু অ্যালগরিদমের মধ্যে পড়বে না। অবশ্যই তোমাকে নির্দিষ্ট যতগুলোই হোক, 100টা ধাপ হলে 100টা ধাপ, বাট তোমাকে বলতে হবে যে এটার পরে এটা, এটার পরে এটা করলে পরে আমার এই আমি যে সমস্যাটা সমাধান করতে চাচ্ছি সেটা সমাধান হবে, ঠিক আছে। তার মানে অবশ্যই সসীম সংখ্যক ধাপের মধ্যে আমাকে এই যে এই অ্যালগরিদমটাকে শেষ করতে হবে। আর সর্বশেষ যেটা, সেটা হচ্ছে এটার ব্যাপকতা থাকতে হবে, অর্থাৎ সব জায়গায় যেন এটাকে ব্যবহার করা যায়, ঠিক আছে। মানে আমাদেরকে একটা অ্যালগরিদম এমনভাবে তৈরি করতে হবে যে কোনো প্রোগ্রামার যে কোনো ভাষায় যেন এই অ্যালগরিদমটাকে ইউজ করতে পারে, ঠিক আছে, পড়ে সে যেন বুঝতে পারে, ওই ব্যাপকতাটা থাকতে হবে। তো এই হচ্ছে মোটামুটি মানে একটা অ্যালগরিদমের শর্ত। এই শর্তগুলো যদি ফুলফিল করতে পারে তাহলে আমরা ধরে নিব যে এটা একটা অ্যালগরিদম আমরা সঠিকভাবে তৈরি করতে পেরেছি। তো এগুলো আসলে এত ইম্পর্টেন্ট বিষয় না। আমরা পরবর্তীতে যখন আমাদের পরীক্ষায় যে সমস্যাগুলো আসে সেগুলোর জন্য কীভাবে অ্যালগরিদম লিখতে হয় সেটা আমরা দেখব। তো আমি এখন উদাহরণ হিসাবে তোমাদেরকে জাস্ট একটা অ্যালগরিদম লিখার কি নমুনা বা কিভাবে লিখতে হয় সেই বিষয়টা আমি তোমাদেরকে এখন দেখাবো। তো সাপোজ আমাদেরকে বলা হলো যে একটা পরীক্ষায় একজন ছাত্র কি করলো, সে 5টা বিষয় পরীক্ষা দিল, ঠিক আছে। আমি সংক্ষেপে বিষয়টা লিখছি। 5টি বিষয় পরীক্ষা দিল একজন ছাত্র। এখন আমরা যেটা করব যে গড়ে 40 নাম্বার পেলে, শতকরা মানে 100তে যদি 40 পায় গড়ে, পাস, নতুবা এর কম যদি পায় তাহলে হবে সে ফেল করেছে। এখন হচ্ছে ছাত্রের নাম, তারপর হচ্ছে প্রাপ্ত নাম্বার এবং পাস নাকি ফেল সেটা ছাপানোর বা আচ্ছা আমি এটা অপ্লিক দিয়ে বের করার, অর্থাৎ আমি একটু পরে তোমাদের আমি লিখে তারপর বুঝিয়ে দিচ্ছি।
বের করার অ্যালগরিদমটা আমাদেরকে লিখতে বলল। আমার লেখা খুবই বাজে হচ্ছে, তোমরা কিছু মনে করো না। আচ্ছা, আমি খুবই সংক্ষেপে লিখেছি, তোমরা ডোন্ট মাইন্ড, আমি মুখে বলে দিচ্ছি। সেটা হচ্ছে একজন ছাত্র 5টা বিষয় পরীক্ষা দিল। এখন গড়ে যদি শতকরা 40 নাম্বার, অর্থাৎ আমরা জানি যে পরীক্ষাগুলো 100 নাম্বার হয়, তো এর মধ্যে যদি সে 40 পায় তাহলে ধরে নিব যে সে পাশ করেছে, আর এর কম পেলে হচ্ছে ফেল করেছে। এখন এই মর্মে তোমাদেরকে যে কাজটা করতে হবে, তার নাম, প্রাপ্ত নাম্বার এবং সে পাশ করেছে নাকি ফেল করেছে সেটা ছাপানোর একটা অ্যালগরিদম তৈরি করতে হবে। এখন এই যে সাপোজ এখানে যে জিনিসটা লিখছি, এটা দিয়ে তোমরা তোমাদের স্কুলের একটা প্রোগ্রাম তৈরি করবে। ঠিক আছে, যেই প্রোগ্রামের মধ্যে কি করবে, একজন ছাত্রের নাম দিয়ে দিব আমরা এবং তার কোন কোন সাবজেক্টে কত পেয়েছে সেটা যখন আমরা দিয়ে দিব, কম্পিউটার অটোমেটিক্যালি আমাকে বলে দিবে সে কি আসলে পাস করেছে নাকি ফেল করেছে। ঠিক আছে, তো এই যে একটা সমস্যার সমাধান করতে হবে আমাদেরকে, বা একটা প্রোগ্রাম তৈরি করতে হবে, এটার জন্য আমাদেরকে প্রথমে অ্যালগরিদমটা লিখতে হবে। তো দেখো আমি অ্যালগরিদমটা লিখছি, এখানে আবার লিখে দিচ্ছি অ্যালগরিদম। তো অ্যালগরিদমগুলো আমরা লিখবো হচ্ছে এভাবে ধাপ আকারে, ধাপ 1, এরপর এরকম কোলন দিব। প্রথমে হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে, ছাত্রের নাম জানতে হবে, অথবা লিখবো যে ছাত্রের নাম জানবো। ঠিক আছে, যেভাবে আমরা লিখি, অথবা ছাত্রের নাম জিজ্ঞাসা করুন, এরকম। মানে প্রথম ধাপটা হচ্ছে ছাত্রের নাম জানা। এখানে একটা বিষয় বলি, আমি লিখেছি ছাত্রের নাম জানতে হবে, ধরো তুমি লিখলে ছাত্রের নাম জিজ্ঞাসা করুন, আরেকজন লিখলে যে ছাত্রের নাম জানবো। এই কথার মধ্যে কিন্তু কোনো ভুল নেই, তুমি যেভাবেই লিখো। তোমাকে বুঝতে হবে যে অ্যালগরিদম দিয়ে প্রোগ্রামারকে বোঝানো হয় যে সে কিভাবে কাজটা করবে। মূল প্রোগ্রাম কিন্তু আমরা এখন লিখছি না, মূল প্রোগ্রাম লিখবো যখন সি প্রোগ্রামিং শিখবো তখন। এটা পড়লে যেন প্রোগ্রামার বুঝতে পারে, আচ্ছা নামের কথা মানে স্টুডেন্ট থেকে নামটা জেনে নিতে হবে, এটাই হচ্ছে কাজ। এটা পড়লে যেন সে বুঝতে পারে। তারপরে ধাপ 2 আসবো। ধাপ 2 এসে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেক বিষয়ের প্রাপ্ত নাম্বারটা আমরা জানবো। প্রত্যেক বিষয়ের প্রাপ্ত নাম্বার জানতে হবে, বা জানবো, বা জেনে নিন, একটা লিখলেই হলো। সে কোন সাবজেক্টে কত পেয়েছে সেটা আমাদেরকে জানতে হবে। তারপরে এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখন আমাদেরকে যেহেতু আমরা গড় বের করতে হবে, তাইলে আমরা প্রথমে যে কাজটা করব, প্রাপ্ত নাম্বারগুলোর যোগফলটা বের করব, বা মোট যেটা যোগফল নির্ণয়। আমি লিখলাম প্রাপ্ত নাম্বারগুলো যোগফল নির্ণয়, তুমি লিখতে পারো প্রাপ্ত নাম্বারগুলো যোগফল বের করব, আরেকজন লিখবে প্রাপ্ত নাম্বারগুলোর যোগফল বের করো। যেটাই লিখো, মূল কথা হচ্ছে আমরা এখান দিয়ে বোঝাতে চাচ্ছি যে সে মোট কত নাম্বার পেলো সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এরপর আমরা কি করব, এরপরে আমাদেরকে ধাপ 4-এ যেতে হবে। এখানে গিয়ে যে এখন আমরা যে কাজটা করব হচ্ছে তার শতকরা গড় নাম্বার কত সেটা বের করব। অর্থাৎ সে 5টা সাবজেক্টে মোট নাম্বার পেলো এত, আমাকে এখন হিসাব করতে হবে যে সে গড়ে প্রতি 100 নাম্বারে সে কত পেলো। ঠিক আছে, এবার দেখো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যদি গড় নাম্বার 40-এর কম হয় তাহলে, আচ্ছা যদি এখানে দুইটা, এখন দেখো যদি যখনই আসবে তার মানে এখানে দুইটা কন্ডিশন হয়ে যাচ্ছে। যদি গড় নাম্বার 40-এর কম হয় তাহলে কি করবা? আচ্ছা তাহলে কি করবে এটা একটু পরে বলতেছি, আমি একটু ফাঁকা রাখি। আচ্ছা এখন আমরা লিখব যেটা ছাত্রের নাম, তারপর হচ্ছে প্রাপ্ত মোট নাম্বার, এবং পাশ করেছে, পাশ ছাপাও বা কম্পিউটার স্ক্রিনে দেখাও। ঠিক আছে, এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে
আচ্ছা, এখানে একটু টেকনিক্যাল বিষয় আমি একটু তোমাদেরকে দেখাই। আমি ধাপ 7টা একটু খালি রেখেছি। কেন খালি রেখেছি তোমাদেরকে বলবো, যেহেতু তোমরা এটা নতুন তো তোমরা এখন বুঝবে না। দেখো এই কথাটা আমি আবার লিখছি, ছাত্রের নাম, প্রাপ্ত মোট নাম্বার এবং ফেল ছাপাও। সর্বশেষ এসে আমরা করব যে কাজ শেষ করো, অথবা আমার প্রোগ্রামটা শেষ। আচ্ছা, এখন এখানে একটা জিনিস খেয়াল করো। দেখো আমি এখানে কি লিখেছিলাম, যদি গড নাম্বার 40-এর কম হয় তাহলে কি করবে, তাহলে তুমি ধাপ 8-এ যাও। এই কথাটা আমি লিখে দিলাম। তাহলে আচ্ছা, এখানে কি লিখতেছি সেটা আমি তোমাদেরকে লিখে ফেলি, তারপরে বুঝিয়ে দিচ্ছি। ওকে, এখন দেখো আমরা শুরু থেকে দেখি। প্রথমে ছাত্রের নামটা জানবো, সে কোন বিষয়ে কত পেল মোট সেটা, কোন বিষয়ে কত পেল সেটা জানবো। তারপর তার প্রাপ্ত নাম্বারগুলো যোগফল নির্ণয় করব। এরপর হচ্ছে শতকরা গড় নাম্বারটা বের করব, শতকরা গড় নাম্বার নির্ণয় করতে হবে। ওকে, শতকরা গড় নাম্বার যখন আমি পেয়ে যাচ্ছি, এবার আমি যাচাই করতে পারবো আসলে সে পাস করেছে না ফেল করেছে। কম্পিউটারকে একটা শর্ত দিব, যদি গড় নাম্বার 40-এর কম হয় তাহলে ধাপ 8-এ যাও। তার মানে কি বলছে, আমি এখন ধাপ 5-এ আছি এবং বলতেছে যদি গড় নাম্বার 40-এর কম হয় তাহলে ধাপ 8-এ যাও। ওকে, আমি ধাপ 8-এ আসতেছি, এই যে চলে আসলাম। এটাকে বলা হয় জাম্পিং করা। আমাকে 5 থেকে সরাসরি কোথায় পাঠিয়ে দেওয়া হয়েছে, 8-এ পাঠানো হয়েছে। ছাত্রের নাম, প্রাপ্ত মোট নাম্বার এবং ফেল ছাপাও। কেন ফেল ছাপাবে, এখানে দেখো যদি গড় নাম্বার 40-এর কম হয়, তার মানে 40-এর কম হলে তো ফেল আমি জানি, এই কারণে তাকে কোথায় পাঠিয়ে দিচ্ছে, ধাপ 8-এ পাঠিয়ে দিচ্ছে এবং বললো যে ছাত্রের নাম, প্রাপ্ত মোট নাম্বার এবং ফেল, মানে সে ফেল করেছে এটা ছাপাবে এবং এরপরে ধাপ 9 আসবে, কাজ শেষ করে দিচ্ছে। আর এখানে দেখো যদি 40-এর কম হয় তাহলে এই কাজটা করবে, আর যদি না হয়, না হলে অটোমেটিক্যালি সে পরের স্টেপে আসবে। নর্মালি আমাকে এটার পরেই তো এটা, ঠিক আছে। এখন যদি গড় নম্বর 40-এর কম হয় এই কাজটা সে করলো, আর যদি না হয় তো হইলো না, কি হইলো, নিচে আসবে অটোমেটিক্যালি, ধাপ 6 আসলো, ছাত্রের নাম, প্রাপ্ত মোট নাম্বার এবং পাস ছাপাও। কেন পাসটা ছাপাবে, কারণ যেহেতু 40-এর কম না, তার মানে 40 অথবা তার বেশি। 40-এর কম হলে তো এখানেই চলে আসতো, যেহেতু এখানে যায়নি তার মানে 40-এর বেশি আছে, তো বেশি হলে তো পাসই হয়, তাই 40 পাস ছাপাইলো। এরপরে পরের ধাপে গিয়ে সে দেখতেছে যে এখানে কোনো কাজ নেই, তার ডিরেক্ট বলা হচ্ছে ধাপ 9 যাও। কেন 9 যাবে, এখানে দেখো আমি যদি তাকে এখান থেকে যদি জাম্প না করাই তাহলে সে আবার পরের স্টেপেও চলে আসবে। পরের স্টেপে এসে বলবে যে ছাত্রের নাম, তার মোট নাম্বার এবং ফেল করছে। কি ব্যাপার, একটু আগে বললো যে পাস করছে, এখন আবার বলতেছে ফেল করছে, একটা ঝামেলা হয়ে যাবে না। এই জন্য কী করলাম, সে তার নাম, মোট নাম্বার এবং সে পাস করছে এটা ছাপাইলো, তারপরে বলে দিলাম যে তুমি ডিরেক্ট এখন ধাপ 9-এ যাও। 9-এ যাওয়ার 9-এ গেলে সে দেখতে কাজ শেষ করে, তার মানে কাজ শেষ। আর যদি এরকমটা হয় 40-এর কম হয় তাহলে সে ডিরেক্ট 8 নাম্বার ধাপে আসবে, তার নাম, মোট নাম্বার, ফেল ছাপাবে, তারপর অটোমেটিক্যালি 9 নাম্বার ধাপে আসবে এবং কাজ শেষ করবে। তো এটাই হচ্ছে মোটামুটি একটা অ্যালগোরিদম। এই যে আমরা একটা অ্যালগোরিদম লিখে ফেললাম। কিসের অ্যালগোরিদম লিখলাম, একটা ছেলে যদি শতকরা গড়ে 40-এর কম পায় তাহলে সে পাস, মানে ফেল করে, আর বেশি পেলে তাহলে ধরে নিব যে পাস। ঠিক আছে, তো এই যে কোনো ছাত্রের এরকম নাম, তার নাম্বারটা জিজ্ঞাসা করে আমরা অটোমেটিক্যালি এই অ্যালগোরিদমের মাধ্যমে বলে দিতে পারবো যে সে পাস করেছে নাকি ফেল করেছে। এটাই একটা কম্পিউটার সফটওয়্যার। তুমি এইরকম একটা কম্পিউটার সফটওয়্যার তৈরি করতে গেলে এই স্টেপগুলো ফলো করেই এইভাবে কাজ করে তোমাকে ওই প্রোগ্রামটা তৈরি করতে হবে। ঠিক আছে, তো আশা করছি তোমরা অ্যালগোরিদম জিনিসটা কী এবং অ্যালগোরিদম কীভাবে লিখতে হয় এটা তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তীতে যখন বিভিন্ন সমস্যার অ্যালগোরিদম লিখবো তখন তো শিখবাই, ঠিক আছে। প্রত্যেকটা সমস্যার অ্যালগোরিদম আমি লিখে তোমাদেরকে শেখাবো। তো যেহেতু জাস্ট আজকে এটা অ্যালগোরিদম নিয়ে প্রথম ভিডিও, তো অ্যালগোরিদম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছি, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তারপরে ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। এছাড়াও আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে HSC ICT প্র্যাকটিস রুম, তোমরা সেখানে জয়েন করে সেখানেও পোস্ট করে তোমাদের যে কোনো সমস্যা বা মতামত আমাদেরকে জানাতে পারো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দাও, আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা ফ্লো চার্ট নিয়ে কথা বলবো, সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওতে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি।
তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।